আমেরিকা অ্যাটাক করতেছে ইরানরে, সেই আলাপ করতেছি আমি। আমি হিউমার বলতে পারেন আপনি, ওয়েস্টেজ অফ টাইম, হু কেয়ারস ইউ। আপনি পৃথিবীটাকে শুনেন, এই আক্রমণের একটা প্রতিক্রিয়া কিন্তু বাংলাদেশের উপরে আছে, কেননা হ্যাঁ, হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাচ্ছে, আছে, তেল দাম বাড়বে, দাম বাড়বে, তেল, গ্যাস এবং অন্যান্য জ্বালানির দাম বেড়ে যেতে পারে। আমি মানলাম বাংলাদেশ অর্থনৈতিক জটিলতার মধ্যে আছে, তো কি হবে? এবং জাতিসংঘ প্রতিক্রিয়া তো দেখাচ্ছে না, বাংলাদেশ কি প্রতিক্রিয়া দেখাচ্ছে? আপনি সাফার করবেন তো তাদের কি? সবকিছুর দাম বাড়ছে, আকাশচুম্বী সবকিছুর দাম বাড়ছে, তো তাদের কি? যারা যুদ্ধটা করছে, যারা অ্যাটাক করছে, তাদের কি? আপনি বলেন না আমারে। আপনি রাশিয়া প্রতিবাদ জানায়, ওই চীন উদ্বেগ প্রকাশ করে, হোয়াট ইজ দ্য ইউজ অফ ইট? কি আপনি বলেন না? উদ্বেগ প্রকাশ করছি, আমার কাম তো আমি করে ফেলাইছি, আমার কাজ আমি করে ফেলছি। এখন এটার জন্য পার্শ্ব প্রতিক্রিয়া হবে, আপনি সাফার করবেন, হরমুজ প্রণালী ধ্বংস হয়ে গেছে, তো তেলের দাম বাড়বে, এই তেলের অজুহাতে অন্যান্য জিনিসের দাম বাড়বে। এখানে আবার আমরা যদি মনে করেন কোনো ব্যর্থতা, এই সমস্ত ঘটনায় কি রাজনৈতিক ব্যক্তি আবার কিন্তু ব্যর্থতা ঢাকতে পারে। মূলত যুদ্ধটা কি নিয়ে? আপনার কাছে অ্যাটমিক অথবা নিউক্লিয়ার উইপন থাকবে, আমার কাছে থাকতে পারবে না। সোজা বাংলা। আমার ঢাকায় মাস্তান আছে, বাংলাদেশের সেরা মাস্তান আছে, আপনি আমেরিকায় জন্য বিশ্বের সেরা মাস্তান। সুতরাং তারা কি ঘুরে ফিরে সবাই কর্পোরেট, ঘুরে ফিরে সবাই সম্পদ। এখন সম্পদ কিছু পাক বা না পাক, এই যে যুদ্ধের খরচ, সেটা কিন্তু কারা দিবে জানেন? যে পরাজিত হবে, যারা পরাজিত বা যারা আক্রান্ত। ভেনেজুয়েলা দিচ্ছে, ভেনেজুয়েলা দিবে, সৌদি আরব দিবে, সবাই দিবে। তোমার জন্য এটা করছি, তুমি দাও। ফ্রান্স এখনো, হ্যাঁ, আর তোমার বাড়িতে আর তোমার জন্য তোমার বাড়িতে আমার ঘাটিতে হামলা করছে, সেইটার ক্ষতিপূরণ দাও। ইন অ্যাডভান্স বলছে সৌদি বাদশাহ, 50% আমরা দিব। তাই 50% যদি টোটাল কস্টিংটা ডাবল করে 50% এতে পুরোটাই পাইলো। সুতরাং সেই জন্য বলছি, আমরা যুদ্ধ নিয়ে আলাপ করতে পারি ভাই, অনেস্টলি বলি, আমরা আলাপ করতে পারি। আমাদের করার কি আছে? আমি যদি আমার দেশে একটা ভিআইপির একটা মেইল করি, ও 15 দিনে দেখে না। বিষয় ঐক্য থাকা উচিত। আমি সেই জায়গাটাই আসছি, কিছু বিষয় ঐক্য থাকা উচিত। সেই ঐক্য থাকবে কোন বিষয়টায়? যখন কোনো নতুন একটা বিষয় আসবে। আজকে যেমন ইরান ইস্যু, জাতীয় স্বার্থে বা ইরান ইস্যু আসছে, সেখানে আমাদের একটা ঐক্য থাকতে হবে যে হ্যাঁ, আমাদের দেওয়া দরকার, স্টেটমেন্ট দেওয়া দরকার। আবার জাতীয় স্বার্থে হলে আমরা সিদ্ধান্ত নিব। এটা তো আর ওই ইয়ের ভিতরে, গণভোটের ভিতরে ছিল না, ওইগুলা ছিল টাইম। আমাদের দেশে তো একটা দূতাবাস নির্ভর রাজনীতি আছে, সেটা থাকুক। টাইম টু টাইম, আমার কথা হলো টাইম টু টাইম যে বিষয়গুলো আসবে, সেই বিষয়গুলো আমরা পার্লামেন্টে একটা জায়গা, ওইটা ঠিক আছে, কারেক্ট। কিন্তু আমি বলছি, আমি আস্থাটা নিব কোথায়? আপনি যখন আমরা একটা গণভোট করে আসলাম, সেই গণভোটের ভিতরে কিন্তু যে পরিবর্তনটার কথা আমরা বলতেছি, তার ভিতরে সংস্কারের কথা আছে। সেই সংস্কার যদি আমরা করি, সেটা বারবার একই কথা বলতে হয়, সেই সংস্কার করলে রাষ্ট্রের কোনো ক্ষতি হবে না, সেই সংস্কার করলে দেশের সাধারণ জনগণের কোনো ক্ষতি হবে না, সেই সংস্কারটা করলে বিশ্বে এটা কোনো প্রভাব পড়বে না, বা ডিপ্লোম্যাটিক রিলেশনে কোনো হ্যাম্পার হবে না, পিওর আমাদের আভ্যন্তরীণ। সেটা আমরা করতে পারতেছি না। দ্বিমত কেন? দ্বিমত হইল যে দল এক্সিকিউট করবে, তারা যদি দেখে যে তাদের ক্ষমতার ভারসাম্য নষ্ট হয়, তাদের ক্ষমতা কমে যায়, তাদের মেয়াদ কমে যায়, অনিশ্চয়তা হয়, সে কারণে। তা নাহলে আপনি আমাকে বলেন, আপনি অফিসিয়ালি যখন বললেন যে গণভোটে হাতে ভোট দিবেন, তারপরে গণভোটে হাতে ভোট পড়ল, জয়যুক্ত হইল, সেই দল আজকে ক্ষমতায় গেল, তারপরে উনি ওত নিলেন না প্রথম দিনেই। সেটা তো নিয়েছেন সাংবিধানিক কিছু, মানে বাধ্যবাধকতার কথা তারা বলেছেন, আইনের সীমাবদ্ধতা। আপনি বাধ্যবাধকতা কিন্তু কোথায়? এখানে কোন আইনটা বাধ্যবাধকতা? তার আমরা তো সিদ্ধান্তই নিলাম গণভোট করব, দলমত নির্বিশেষে সবাই, ওইটাই তো এখন আমাদের কাছে আইন। সব দল তো সেই সিদ্ধান্তের মধ্যে ছিল না। কেন? গণভোট যখন হইল, ঐকমত্য কমিশন সবাইকে ডাকে নাই, আবার না, আবার সবাই একটি পলাতক দলের ভোটারদের কাছে গিয়ে ভোট চেয়েছে। ঠিক আছে, দলটা তো ছিল না। ঠিক আছে, পলাতক দল বাদই দিলাম আমি, কিন্তু আমরা যারা ঐক্যমত্য হইলাম, ঐক্যমত্য হওয়ার পর আমাদের বিভেদ তৈরি হইলো, তখন তো আমরা গণভোটে গেলাম। তো গণভোটে যাওয়ার পর যারা আজকে ক্ষমতায়, সেই দলই বলছে যে হাতে ভোট দিবেন, এবং জয়যুক্ত হয়ে গেল। এরপর তার কথা চলে না। এখন যদি আপনি এখান থেকে সরে যান, কি করার আছে? কারণ একজন দায়িত্বশীল মন্ত্রী অলরেডি বলছে, আমরা গণভোটে যদি রাজি না হইতাম, রাহুল, আমরা নির্বাচন পাইতাম না। এই যে কথাটা, এটাই তো মনে হয় যে আমরা প্রতারণার মধ্যে পড়ে গেছি। তো এটা গেল একদিক। পাশাপাশি তো আপনি আরেকটা দিক আসেন, আমরা কতগুলো মেজর সিদ্ধান্ত কিন্তু অলরেডি নিয়ে নিছি। মেজর সিদ্ধান্ত বলতে কোনটা? আপনি যদি ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু পুরা দেশের অর্থনীতির
নিয়ন্ত্রক। এক, সহজ ভাষায় বলি, অর্থনীতির মানে মুদ্রা ব্যবস্থা নিয়ে, মুদ্রা ব্যবস্থা বলেন, অর্থনীতি দেশের না। অর্থনীতি বলেন, সবকিছু, মুদ্রা ব্যবস্থা সমস্ত নিয়ে। ব্যাংকগুলাকে সে কন্ট্রোল করবে। আপনি মুদ্রা ছাপাইতে হইলে বা বানাইতে হলে সিদ্ধান্ত নিবেন, তার সাথে কোথায় মুদ্রাস্ফীতি হয় কিনা, এগুলো আপনার সব রিজার্ভের সাথে সম্পর্ক, সব কিছু যদি আপনি মিলান, সেক্ষেত্রে আপনি দলগতভাবে তাকে পরিবর্তন করতে পারেন। কিন্তু আপনি যাকে দায়িত্বটা দিলেন সে নিজে ঋণ খেলাপি, অথচ গভর্নরের দায়িত্বের ভিতরে কিন্তু ঋণ খেলাপি ছিলেন উনি, খেলাপি মানে খেলাপিত্বকে তিনি পুনর্নবায়ন করে ঋণটাকে। কোথায় আছে আপনি দেখান আমাকে। ওই যে উনি তো পুনঃতফসিল করেছেন। কোথায় কোন পুনঃতফসিল করছেন? হ্যাঁ, 89 কোটি টাকা পুনঃতফসিল। পুনঃতফসিল মানে কি? পেমেন্ট দিবেন? কিছু পেমেন্ট দিয়ে উনি আপনি মেয়াদ ঋণ মেয়াদ ঠিক খেলাপি। করে নিয়েছেন, আবার উনি কিস্তি দিবেন। আপনি 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 শুনেন, আপনি তফসিল করেন, রিশিডিউল করার মানে কি? আপনি অলরেডি ঋণ খেলাপি, তাকে আপনি বসাই দিচ্ছেন কোন জায়গাটায়? যেখানে টাকার সমস্ত কারবার। তো আপনি সব দিক থেকে কোয়ালিফাই। উনি নিজেকে নোটিশ দিবেন ঋণ পরিশোধ করার জন্য। আপনি বলতে পারেন ওই যে আমরা এতক্ষণ যে হিউমার করলাম, সেই হিউমারে চলে গেলাম, কারণ আমি মেজর ডিসিশন কেন বললাম, এটা গেল একটা জায়গা। আরেকটা জায়গা আসেন, আপনি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে মামলাটা হচ্ছে, এই কথাগুলো কেন বলছি? আপনি কিন্তু এখনো অফিসিয়ালি, আপনি মনে করছেন যে এই পরিবর্তনগুলি আরো দেরিতে হলে ভালো হতো? পরিবর্তনগুলো দেরিতে না তো, এটা আপনি তো তড়িঘড়ি কেন? আমি তো 5 বছরের ম্যান্ডেট পাইছি, আমি তো 5 years mandate। আইসিটি বা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের যিনি প্রসিকিউটর, তাকে বদল করা হয়েছে। হ্যাঁ, সেটাই তো বলছি, আমার তড়িঘড়ি কেন? ইউনূস সাহেব যে 9 তারিখে একটা এগ্রিমেন্ট করছে তড়িঘড়ি করে, তা আমি এটার সাথে এটার মিল পাই। আমরাই এত তড়িঘড়ি করতেছি কেন? এখন পর্যন্ত আমার একটা প্রথম অধিবেশন হয় নাই, সেখানে আমরা অফিসিয়ালি কতগুলো জিনিস ফর্মালিটিস কমপ্লিট করতে হবে, সেইগুলা কমপ্লিট হয় নাই, তার সত্ত্বে আমরা এত তড়িঘড়ি করছি কেন? সেই তড়িঘড়িতে হতে পারে এই জায়গাগুলি খুবই গুরুত্বপূর্ণ মনে করছে মানে সরকার। গুরুত্বপূর্ণ মানে এই 12ই মার্চের আগে এগুলো কি শেষ হয়ে যাবে, বা উলটপালট কিছু হয়ে যাবে, না কি বিষয়টা কি? আপনি তো কোশ্চেন মার্ক কেন হয়? আপনি এত তড়িঘড়ি করছেন। উনি যদি ঋণ খেলাপি না হইতো, ওনার রিশিডিউল মিডুল এই ইস্যুগুলো না থাকতো, তাহলে একটা ব্যাপার। তাহলেও কি যে কেউ গভর্নর হতে পারে? মানে চাইলে কি আপনাকে কালকে আমরা গভর্নর করতে পারবো? এখন আপনি দিয়ে দিলে কি করবেন? আমি তো আপনি পারেন, কিন্তু আপনাকে তো সেই এই জায়গাগুলোয় তো সেই রকম কোয়ালিফাইড, সেই রকম রিনাউন্ড অর্থনীতিবিদ, রেপুটেশন থাকতে হবে, আপনার গ্রহণযোগ্যতা থাকতে হবে, সব। আমি ধরে নিলাম তর্কের খাতিরে ব্যবসা হলে পারবে না, পারবে, ধরে নিলাম। কিন্তু আপনি যখন ঋণ খেলাপি, তখন তো আমি আপনার কাছে টাকা আমানত দিতে পারি না। এখন তো আইনত উনি খেলাপি নাই, তবে ঋণটা আছে। আর ঋণ তো আছে, আমি সেটাই তো বলছি। ঋণ আছে, কিন্তু যিনি আইনত উনি খেলাপি না। যিনি ঋণী, তার কাছে আমি সমস্ত টাকা তুলে দিলাম। কি বিষয়টা কেমন? আমরা ভোগের আবহাওয়া রাজাকে আপনার কি মনে হয়, কেন তাহলে এই এতগুলি সিটি কর্পোরেশনে দলীয় প্রশাসক নিয়োগ করা হলো? যদি 2-3 মাসের মধ্যে নির্বাচন হয়ে যাবে, এই 3 মাসের জন্য কেন দলীয় লোক? একবারে তো জিতেই আসতে পারতো। আমার কাছে ব্যক্তিগতভাবে যদি আপনি প্রশ্ন করেন, তাহলে আমরা নর্মালি দেখি সাধারণত এরকম অ্যাডমিনিস্ট্রেটর কখন দেয়? যেই সরকারটা স্বাভাবিক নয়। এটা আর্মি মানে সামরিক শাসন হতে পারে, ইউনূস সাহেব ছিলেন অন্তর্বর্তীকালীন সরকার, কিংবা অন্য আর্মি ব্যাক গভর্নমেন্ট থাকলে তখন অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ দেওয়া হয়, এবং সাধারণত আমলা থেকে দেওয়া হয়। এখন ইউনূস সাহেবও তো কিন্তু আমলা নিয়োগ দিছিলেন অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে, এবং ইউনূস সরকার চলে যাওয়ার পর ওই আমলারা কিন্তু এমনি থরথর করে কাঁপতো। আমলাও দিয়েছেন, এনজিও দিয়েছে। ঠিক আছে, দেখ, এনজিও দেখ, কিন্তু এই ইলেক্টেড গভর্নমেন্টের পরে তারা কিন্তু এমনি থরথর করে কাঁপতো যে আমাদের চলে যেতে হবে নির্বাচন, এবং তারা সার্ভিস আরো বেশি দিত, কারণ ভয়ে থাকতো। কিন্তু দেয়নি তো, মশা বেড়েছে, ঠিক আছে, সেখান থেকে আপনি সরাইছেন, ভালো করছেন, আপনার অধিকার আছে, কারণ নিউ গভর্নমেন্ট হইলে সেটা চেঞ্জ করে। কিন্তু সেক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে যে 31% ভোট তো 11 দল পেয়েছে, আপনি পেয়েছেন 49% ভোট। আপনি সেই হিসাবে সমস্ত, আপনি কোনো আমলা না দিয়ে আপনি যে আপনার দলীয় লোকরে অ্যাডমিনিস্ট্রেটর বানাইলেন, তাহলে তো সে 3 মাস পরে দেন আর 6 মাস পরে দেন, আপনি তো ইন অ্যাডভান্স মাঠে তাদেরকে কাজ করার সুযোগ দিলেন, ভোটারদের সাথে আলাপ করে সবকিছু করবে, একটা ফিল্ড তৈরি করার বিষয় দিলেন। আপনি তো ওইভাবে দেন, তাহলে তো 11 দলীয় জোটও আপনি বলতে পারতেন, দুইটা তাদের মতামত নিয়ে 2জন মেয়রকে আপনি দিতে পারতেন, অথবা আপনি সব অ্যাডমিনিস্ট্রেটর দিতেন, এবং সেই ক্ষেত্রে আপনি এখানেও তড়িঘড়ি করছেন। আমার বক্তব্যটা হলো ওইখানে। সুতরাং আপনি এখানে এইটা করার মানে হচ্ছে এই যে নির্বাচনের মাঠটা নিয়ে আপনি সন্দিহান কিনা, তা না হলে 2/3 মেজরিটি পাওয়ার পর আপনাদের তো শঙ্কিত হওয়ার কোনো জায়গা নাই। যত দ্রুত আপনি নির্বাচন দিতে পারেন, সবই তো আপনাদের। আরো একটা প্রশ্ন এসেছে যে এই প্রশাসক যারা,
তারা কি আবার নির্বাচনও করবেন? সেক্ষেত্রে কি তারা কি তখন প্রশাসক অবস্থায় নির্বাচন করবেন নাকি পদত্যাগ করবেন? তাহলে তো আবার প্রশাসক নিয়োগ দিতে হবে। সেটা সেই প্রশ্ন যদি আপনি ধরে নেন, আপনি প্রশাসক থেকে বসেও করতে পারে, কারণ আপনি এখন তো কোনো নিয়মে নাই, আমরা পরিষ্কার এই পর্যন্ত যে আমি আসছি, আমরা নির্বাচনটা করলাম, সেটা আমি কোনো আইনে নাই। আমি বলছি, আগেও বলছি, এখনো বলছি, সেটাও কোনো আইনে নাই। গণভোটের আলোকে যদি সংস্কার করেন তাইলে আপনার আইনে ঢুকতে পারবেন, না ঢুকে চালান আপনি বেআইনিভাবে সব করতে পারবেন, আইনিভাবে সংবিধানে হাত দিতে সেরকম পারবেন না। নির্বাচন তো 2008 সালেও হয়েছিল। হ্যাঁ, 2 বছর পরে নির্বাচন হলো না 2008 সালে? সেটাই বলছে, নির্বাচন কবে হবে না হবে সেটা, এটা তো একটা রাষ্ট্র, এটা তো গিনিপিগ না, সকাল বিকেল আপনার সিদ্ধান্ত বদল হবে, এটা তো হইতে পারে না। আর আপনারা এই প্রক্রিয়ায় গিয়া আইন বানাবেন আর আমাদেরকে মানতে আপনার কি বলবেন। মনে হয় প্রশাসকদের কি প্রশাসক থেকে নির্বাচন করা ঠিক হবে? করলে আপনি কি করবেন? আপনি যখন দলীয় লোক সব প্রশাসক নিয়োগ দিয়ে দিতে পারতেছেন, আবার বলতেছেন এই শীঘ্রই নির্বাচন দেবেন। কে জানি বললো যে স্থানীয় নির্বাচন কবে, বললেন যথাসময়ে। এই যথাসময় মানে কি? যথাসময় তো ডেট দেওয়ার পর হয়, কোনো ডেট দেওয়া হয়েছে? আপনি জানেন এই প্রশ্নটাতে করা হয়েছিল যে হ্যাঁ। স্থানীয় নির্বাচন কখন হবে, বলছে যথাসময়ে। এই যে ভেক্টারের কথা, যথাসময় মানে আপনি ডেট দেন, তখন সেটা ইলেকশন বলতে- কমিশনার মাসুদ সাহেব বলেছেন যে পবিত্র রমজানের পর সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে, এটা উনি বলেছেন। হ্যাঁ, পবিত্র রমজানের পরে যদি হয় তাহলে আপনি এই মাত্র 25 দিন 30 দিনের জন্য আমার তড়িঘড়ি করে আপনার দলীয় লোক আরেকটু বেশি হবে, রমজানের পর মানে তো কোরবানির ঈদের আগ পর্যন্ত। রমজানের পর তো আরেক রমজানের আগে হইতে পারে, আগ পর্যন্ত না, মাঝখানে একটা ঈদ আছে, না, যে না, ঈদে ইউনূস সাহেবের রমজানের পর মানে কি? ইউনূস সাহেবের রমজানের পর মানে আরেক রমজানের আগ পর্যন্ত রোহিঙ্গাদের সাথে নামাজ পড়ার কথা ছিল। সুতরাং যাই হোক, আমি মনে করি এগুলা যে এই যে করতেছে, আমরা শুরু থেকে ফ্রম ডে ওয়ান আমরা দেখতেছি যে 2/3 মেজরিটির যে রিয়াকশনটা হয় বা এটার যে অ্যাডভান্টেজ যাদের নেওয়ার, তারা নেওয়া শুরু করছে। আমরা জানি না কোথায় গিয়ে ঠেকবে। জনাব মাহমুদুর রহমান মান্না, অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাক, ওই যে কাল কি হবে জানি না, একটা আশঙ্কা ব্যক্ত করেছেন যে কাল এরকম হতে পারে, ধীরে ধীরে এরকম হতে পারে যে 2/3 সংখ্যাগরিষ্ঠতার যে জোর, সেটা ধীরে ধীরে অনেক বেশি আঁকড়ে ধরতে পারে পুরো ব্যবস্থাকে। আপনাকে দিয়ে শেষ করবো আজকে, আপনার কি মনে হয় আসলে এই 2/3 সংখ্যাগরিষ্ঠতাকে কি যথেষ্ট দায়িত্বশীলতার সাথে আমাদের সরকারি দল ব্যবহার করতে পারবেন? এবং এই যে বিভিন্ন প্রশ্ন কিন্তু এখন উঠছে, রাজ্জাক সাহেব অভিযোগ করলেন যে লেভেল প্লেইং ফিল্ড হবে না যদি প্রশাসকরা একটা দলেরই থাকেন। ওরকম করে তো আসলে বলা যায় না যে 2/3 পেলেই উনি বেশি বিজ্ঞ হয়ে যাবেন, বেশি বুদ্ধিমান হবেন, সব ব্যাপারে তার সঠিকতা আসবে। এমনও হতে পারে যে লোকটা অনেক কম পেয়েছে, হয়তো ভোটই পায়নি, সে যে কোনো একটা বিজয়ী ক্যান্ডিডেট যে অনেক ভোট পেয়েছে তার চাইতে বেশি বিচক্ষণ থাকতেই পারে। হ্যাঁ, কারণ জনগণ তো আসলে বিচক্ষণতার উপর ভিত্তি করে ভোট দেয় না। না, ভোটটাই বিচক্ষণতার উপরে হয় না। আমাদের দেশে বিশেষ করে বিচক্ষণতা দেখে তো ভোট হচ্ছে না, এটা একদম দলের উপরে হয়, দলের ক্যান্ডিডেটের মার্কার উপর হয়ে যায় শেষ পর্যন্ত। ফলে আমি মনে করি যে এইটা দিয়ে আপনি বুঝতে পারবেন না যে সেটা অ্যাবসলিউটলি হবে কিনা। কিন্তু কমনলি একটা বলেন অ্যাবসলিউট পাওয়ার কোরাপ্টস অ্যাবসলিউটলি। উনি যে কথাটা বললেন আমি এটাকে কিন্তু গুরুত্বপূর্ণ মনে করি। ধরেন এই যে আপনি প্রশাসকটা দিলেন যাকে, তিনি যদি আবার ইলেকশন করেন এবং করবেন যেরকম ক্যান্ডিডেট দেখে বুঝি, বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝি, কথা শুনে বুঝি, তার মানে দাঁড়ালো যতদিন পর্যন্ত উনি প্রশাসকের দায়িত্বে থাকবেন ততদিন পর্যন্ত ক্ষমতা ব্যবহার করে ভালো মন্দ যেভাবেই হোক না কেন পরবর্তী নির্বাচনের ক্ষেত্রে তিনি প্রস্তুত করতে পারবেন। সেটা আমি আপনি কিন্তু পারবো না। এটা একটা ইয়ে হলো। আপনি প্রশ্ন করলেন যে তারা কি রিজাইন করে করবে, তাহলে তো আবার প্রশাসক দিতেই হচ্ছে। তা যদি দিতে হয় সে কিন্তু এক্সট্রা অ্যাডভান্টেজ পেলো। আপনার এটা দেওয়াতে লাভ এই হলো যে আপনি একটা লোককে গ্রুম করলেন, দেওয়া উচিত ছিল না তাহলে। তাহলে আপনি একবারই দিতেন। আপনি যদি রোজার পরই করেন তাহলে রোজার পরে ইলেকশন করেই দিয়ে দিতেন, সেটা ভালো হতো, পোস্টের বাইরে থাকতেন। হয় কি এটাও একটা বিচক্ষণতা যে আপনি বুঝতে চেষ্টা করবেন যে জনপ্রিয়তার তুঙ্গে আপনি গেছেন এটাকে কতদিন কিভাবে ধরে রাখতে এমন পারবেন। হতে পারে দল অনেক ধরনের চাপ দেয় কিন্তু, যে আমি নির্বাচন করি নাই, আমি সিট পাই নাই, আমাকে কি দেয়া হবে, এরকম অনেক সময় কিন্তু দলের পক্ষ থেকে চাপ সৃষ্টি করেন তারা। না, এরকম চাপ হয়, কিন্তু আমাদের আবার এখানে কি হয়েছে, ধরেন যেরকম চাপ ট্রাম্পের উপর দেওয়া যায়, হাইকোর্ট রায় দিয়ে দিল, কোর্ট বলে দিল, আমাদের এখানে ওইসব সুযোগ নাই। এখানে নেতা মানে উনি যা বলেন তাই সত্যি, তারপরে উনি চাপগুলোকে হজম করেন, এগুলো হয়। আমি চাপ একদম হয় না তা বলবো না, কিন্তু এত বড় চাপটা যা উনি কমি দিয়ে গুটিয়ে সরিয়ে দিতে পারবেন না এরকম না। কিন্তু উনি এটা পারলেন না, এবং যদি ধরে নিই যে ওই কারণে উনি এরকম করেছেন, তাহলে এটা ঠিক এইসব প্রশ্নের উত্তর তাকে
দিয়ে যেতে হবে। যেরকম ভালো কাজ করতে পারবেন 6 মাস পরেই হোক 9 মাস পরেই হোক, ক্যান্ডিডেটরা যাদেরকে প্রশাসক করেছেন তারাই অনেক ভুল কাজও করতে পারে, যার জন্য তার ভোট কাটাও যেতে পারে। সবচেয়ে বড় কথা কি জানেন, যেটা আমরা আলোচনার মধ্যে মাঝে মাঝে ধরে ধরে আবার ছেড়ে দিচ্ছি, একটু একটু বিক্ষিপ্ত হচ্ছে, হয় এরকম, যেহেতু এখন পর্যন্ত আমি বলি যে পলিটিক্স আসলে শেপ নেয়নি পুরোটা, কোন দিকে যে যাচ্ছে, কে কি করবে, কতখানি পারবে কতখানি পারবে না, সবাইকে তো দেখা হয়নি, এগুলোর কারণে। এখানে একটা শেষ প্রশ্ন আপনাকে করি, একেবারে শেষ মন্তব্য, সেটা হচ্ছে যে বিরোধী দলগুলি সংসদে আসন পায় নাই, হয়তো তাদের মধ্যে অনেক বিচক্ষণ মানুষ আছেন, যে দলগুলি সংসদে নাই, আপনার কি মনে হয় তাদের রাজনীতিও এই সামনের দিনে বদলাতে হবে এবং তাদের আরো বেশি চাপ সৃষ্টি করার মতো সক্ষমতা আসতে হবে? তারই একটা বড় চ্যালেঞ্জের মধ্যে পড়েছেন, তো তাদেরকে অ্যাডজাস্ট তো করতেই হবে, কারণ তারা ভেতরে নাই। খুবই ইম্পর্টেন্স পাবে সংসদ। এই সংসদ যদি জনগণের আশা আকাঙ্ক্ষায় নিয়ে যেতে পারে, সেই আকাঙ্ক্ষাকে ছুঁয়ে যেতে পারে, তাহলে কিন্তু বাইরের রাজপথের আন্দোলন কোনোভাবেই জোরদার হবে না। কিন্তু যদি ছুঁতে না পারে তাহলে মানুষ বাইরে আসবে, তখন এদের কাজে লাগবে। আমি এটা চাইবো যে যাতে সংসদের মধ্যেই এটা মানে ঠিক মতো মানে পরিচর্যা হতে পারে, এটা আমাদেরকে দেখতে হবে।